কুইক রেন্টাল নিয়ে আদালতে কেন প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, পছন্দের ব্যক্তিদের সুবিধা দেয়া নিয়েও প্রশ্ন। আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। যাদের সাথে সরকারের দহরম বেশি তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ ২৬ মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার, হত্যা মামলায় হাজি সেলিম ৫ দিনের রিমান্ডে। কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো, পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দিতেই হবে, তৈরি হচ্ছে ফর্ম, না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সচিবের। ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। সাভার গাজীপুরে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টায় বহিরাগতরা, শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক, রাত থেকে সেনাবাহিনী সহ যৌথ অভিযানের সিদ্ধান্ত। আওয়ামী লীগের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা হতো ফলাফল, অভিযোগ জাতীয় পার্টি চেয়ারম্যানের, জিম্মি করে ভোটে যেতে বাধ্য করার দাবি। কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তি দিয়ে করা এমন আইন কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ৪ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়েও প্রশ্ন উঠেছে আদালতে। রিটকারী আইনজীবী বলছেন, সভ্য দেশে দায় মুক্তির কোনো আইন থাকতে পারে না। দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে ঘরে ঘরে আলো দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে শেখ হাসিনা সরকার ২০১০ সালে পাশ করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান। জ্বালানি খাতের এই বিতর্কিত আইনের দোহাই দিয়েই টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়। লুফে নেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা। মাত্র কয়েক বছরে গড়ে ওঠে কুইক রেন্টাল নামে ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ১ দশক ধরে এমন উদ্যোগের মাধ্যমে ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ ওঠে। বছরে ৭০ থেকে ৭৫% সময় বসিয়ে রাখা হলেও উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে দেয়া হয় হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। এই নিয়ে যাতে কেউ আদালতে প্রশ্ন তুলতে না পারে সেই পথও বন্ধ করে আওয়ামী লীগ সরকার। সোমবার কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পকে দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। প্রশ্ন ওঠে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়ে। শুনানি শেষে ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত। কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতের শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম বেশি তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, সভ্য দেশে দায় মুক্তির কোনো আইন থাকতে পারে না। বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির হিসেবে গত ১৪ বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ৯/৬ হয়েছে ১,০৫,০০০ কোটি টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। এদিকে কলেজ ছাত্র খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার হাজি সেলিমকে 5 দিনের রিমান্ডে নিয়েছে লালবাগ থানা পুলিশ। এছাড়া দুদকের পৃথক 2 আবেদনে 26 সাবেক মন্ত্রী এমপিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আদালতে এবার ঢাকার আলোচিত সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। রোববার রাতে বংশাল থেকে গ্রেফতারের পর সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী সেলিমের 10 দিনের রিমান্ড আবেদন করেন লালবাগ থানা পুলিশ। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমাদের যে দণ্ডবিধি আছে সেখানে বলা আছে যে মদতদাতা সহায়তাকারী যে ঘটনা ঘটায় তার যে অপরাধ যে শাস্তি ওই ষড়যন্ত্রকারী মদতদাতা এবং সহায়তাকারীর একই অপরাধে সে অপরাধী। সেই হিসাবে এই হাজী সেলিম এই হত্যার সঙ্গে আরও অন্য রেজানামী দ্বারা তার হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত। একটা মার্ডার মামলার মধ্যে উনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। এদিকে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত 5টি হত্যা মামলা রয়েছে। অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও 18 মন্ত্রী এবং 8 সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে পৃথক 2 আবেদনের প্রেক্ষিতে সকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগরুল হোসেনের আদালত এই নির্দেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় আছেন সাবেক জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সাবেক সংসদ সদস্যদের মধ্যে আছেন নাবিল আহমেদ, শহীদুল ইসলাম, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ স্বপন ও শেখ হেলাল উদ্দিন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি নিজেও এ ঘটনার বিচার চান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 বছর আগে হওয়া হত্যাযজ্ঞের নেপথ্যের অপরাধীদের বিচারের দাবি জানান নিহতের স্বজনরা। এরই মধ্যে এ ঘটনায় বিডিআরের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। শিগগিরই এই হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। তবে এ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হওয়া বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, সুশাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন হেলেন। জানান, ঢাকায় দূতাবাসে ভিসা সহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যথাসময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এসালমের গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বললেন, আবেগঘন পরিবেশে কার গাড়িতে উঠেছিলেন তা জানতেন না। এ ঘটনায় ব্যাখ্যা চেয়েছে দলটি। এদিকে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে দলটির অন্য নেতারা বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে দেশের মানুষকে রক্ষা করতে হবে।
এস আলমের গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এমন খবর প্রকাশের পর গণমাধ্যমের সামনে দলটির অন্যতম নীতি নির্ধারক একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি সোমবার দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে এস আলম গ্রুপের এক কর্মীর গাড়িতে চড়েছিলেন তিনি, তবে জানতেন না গাড়িটি কার। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশের মানুষের কথা ভাবে না, তারা ভাবে শেখ হাসিনার কথা। শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি করছেন এবং তাদের আয়ের উৎস কি তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। আপনারা ধরাই কিয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন, তার মানে কি শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, যৌথ বাহিনীর অভিযানে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে আওয়ামী সন্ত্রাসীরা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন। বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারে, বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সব গুম, খুন ও নির্যাতনের বিচারও দাবি করেন বিএনপির এই নেতা। এত জঘন্য সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে পরবর্তী নির্বাচন আয়োজন নিয়ে কোনো মন্তব্য করবে না চীন। জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও উইয়েন। বিকেলে রাজধানীর মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি বলেন, আগামীতে বাণিজ্যিক সংস্কৃতির উন্নয়নে বাংলাদেশ চীন একসঙ্গে কাজ করবে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনেও পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। I say it is the internal affair of Bangladesh, so we'll respect the decision made by the people of Bangladesh. We're respectful. দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি, কিভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি। আমাদের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। দেশের 51তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদ। নির্বাচন কমিশনের দেয়া প্রজ্ঞাপনে ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল দলটিকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিব শফিউল আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। নিবন্ধন পাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছিল গণ অধিকার পরিষদকে। অতীতেও নানান ধরনের প্রোপাগান্ডা, ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে এবং হবে। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু, শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থাটা তৈরি করেছি। নূর আরো বলেন, নতুনদের দল হবে গণ অধিকার পরিষদ। দুই একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে বিভক্ত বলা যাবে না। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত, চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত, এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে। এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য, বিকজ তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না। ইতিবাচক ও সৃজনশীল রাজনীতি করবে বলে জানায় গণ অধিকার পরিষদের সভাপতি। গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে
নিবন্ধন দেওয়া হয়েছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা ছিল ফলাফল, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ভয়, ভীতি ও জিম্মি করে নির্বাচনে যেতে বাধ্য করার দাবিও তার। সময় সংবাদকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, দলে বিভাজন সংসদ ও কর্মসূচিতেও প্রভাব বিস্তার করত তৎকালীন ক্ষমতাসীন দলটি। এখন স্বাধীনভাবে রাজনীতি করতে চান তারা। নাজমুস সালেহীর প্রতিবেদন। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দাবি, সে সময় এরশাদকে ফাঁসির ভয় দেখিয়ে জোরপূর্বক নির্বাচনে যেতে বাধ্য করে হাসিনা সরকার। এমনকি নির্বাচনে আওয়ামী লীগই করেছে তাদের প্রচারণার কাজ। উনি শেষ মুহূর্তে নির্বাচনে যাবেন না বলেছেন, ডিক্লেয়ার দিলেন। আমরা সবাইকে উইথড্র করতে বলেন, আমরা উইথড্র করলাম। ওনাকে নিয়ে যে ঢোকানো হলো সিএমএইচ, এবং সেখানে তাকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইল করা হলো, এবং তাকে আমরা যতটুকু শুনেছি তাকে হত্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে, এরকম একটা বন্দোবস্ত করা হলো। ফলে উনি সামান্য কিছু লোক নিয়ে শেষে আসতে বাধ্য হলেন। আমাকে বলা হয়েছিল যে আপনি শুধু বলেন যে আমি নির্বাচনে আছি, তাহলে আপনি নির্বাচনে জিততে পারবেন। 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জিএম কাদের বলেন, দলীয় সরকারের অধীনে ভোটে অংশ নেওয়ার দায় বিএনপিরও আছে। আর 2024 সালের নির্বাচনকে পাতানো আখ্যা দিয়ে জিএম কাদের বলেন, ভোটে না যাওয়ার সিদ্ধান্তের পরপরই তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে জিম্মি করা হয়। নির্বাচন তারা পাতানো করেছে। 17 তারিখে আমি উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুজন সিনিয়র নেতাকে আমি বলেছি আমি কালকে উইথড্র করব, সেইভাবে প্রস্তুতি নিয়েছি। আমি লেখা চিঠিপত্র করে ইলেকশন কমিশনে পাঠানোর জন্য লোক পাঠিয়ে এই সময় কথা বলতেই দেখলাম যে আমার অফিসটা সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলা হলো, এবং সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে আমার দরজা থেকে শুরু করে সাংবাদিক দাদি সব করে দিয়ে চারপাশে আমার লোককে বের করে দিয়ে দরজাঘাট বন্ধ করে দিয়ে আমাকে অবরুদ্ধ করে ফেলা হলো। দলে বিভাজন, সংসদ, এমনকি কর্মসূচিতেও আওয়ামী লীগ প্রভাব বিস্তার করত বলেও দাবি জিএম কাদেরের। নিয়ন্ত্রণগত যে দলের মধ্যে একটা ভাগ সৃষ্টি করে যদি আমি কাউকে কোনো কিছু করতে চাই সেরকম কিছু, তাহলে ওই ভাগকে মানে একটা তাদেরকে আমার থেকে দলটাকে ছুটিয়ে নিয়ে যাওয়া, আমার দলের লোকদেরকে বিভিন্ন প্রেশার করা। এমনকি পার্লামেন্টেও যে লাস্ট যেটা হয়েছিল সেখানেও তারা এমনভাবে মানে যেহেতু তারা ম্যানিপুলেট করেছে সব ইলেকশন, আমরা যখন কোনো প্রস্তাব নিতে যাই তখন এমপিদের উপর প্রেশার, যদি আমরা সংসদে কিছু করতে চাই। দলের মধ্যে যদি কোনো রকম সেরকম প্রোগ্রাম দিতে যাই, দলের একটা অংশ ওটা রাজি হচ্ছিল না। ওই ডিভিশনটা তারা ক্রিয়েট করে রেখেছিল আর্টিফিশিয়ালি, এবং যে কোনো সময় দলের মধ্যে একটা ঐক্যবদ্ধ দল রাখা সম্ভব হতো না, কষ্ট হতো। ওইটা রাখতে গিয়ে অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ করতে হতো। ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বাধীনভাবে রাজনীতির প্রত্যয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। তখন নির্বাচন আমরা যদি নাও যেতাম, হয়তো জাতীয় পার্টির আরেকটা অংশ যেত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার। 2013 সালে 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে তিনি এই দায়িত্বে ছিলেন। সবশেষ গত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে সরকার গঠনের পর শিরিন শারমিনকে স্পিকার নির্বাচিত করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। শিরিন শারমিন চৌধুরীর নামেও মামলা হয়েছে। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দিতেই হবে, কেউ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এদিকে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে এনবিআর। এদিকে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, চলতি মাসে বা অক্টোবরে বাজেট সংশোধন করা হতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ফেরাতে মরিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে বুধবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়ে দিল, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে। সুনির্দিষ্ট ফর্ম তৈরি ও জমা দেওয়ার পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। 15 দিনের মধ্যে নির্দেশনা তৈরি শেষ করে জানানো হবে কোথায় দিতে হবে জমা। কেউ সম্পদের হিসাব জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। কার কত কি সম্পদ এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে।
এদিকে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে 15% আয়কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে যে বিতর্কের জন্ম দিয়েছিল সংস্থাটি বাতিল করা হয়েছে সেই বিধান, অর্থাৎ কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না। আর এটা প্রজেকশন। এদিকে চলতি মাসে বা অক্টোবরে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। জানান, বড় বড় উন্নয়ন প্রকল্পের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে পারে নতুন সিদ্ধান্ত। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবেন ছোটখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করব। খুব শিগগিরই চলতি অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বহিরাগতরা সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা করছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের জানিয়েছেন, রাত থেকেই শিল্প এলাকায় সেনা পুলিশ যৌথ অভিযান শুরু করবে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সহ নানা সংকটে দেশের পোশাক খাত। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে যোগ হয়েছে নিরাপত্তা সংকট। বন্ধ রয়েছে 8 শতাধিক কারখানা। সোমবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজিত শিল্প খাতের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় একথা তুলে ধরেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। আমাদের সমস্যা তো কমে নাই, বরং আমাদের সমস্যা দিন দিন বেড়ে গেছে। বহিরাগতরা আসছে এবং তারা যে দাবি নিয়ে আসছে, ইউল বি অ্যামেজড টু হিয়ার তাদের যে দাবি। তারা চাচ্ছে যে আমাদের ছেলেদেরকে বেশি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। নিরাপত্তা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস, আমাদের ইলেকট্রিসিটি, যাতে করে আমরা আমাদের পোর্ট পর্যন্ত মালটা পৌঁছাতে পারি। এদিকে বিকেলে সচিবালয়ে বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে বিকেএমইএ সভাপতি বলেন, বহিরাগতরা অযৌক্তিক দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ তৈরি করে কারখানায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু কর্মরত অবস্থায় বাইরে থেকে এসে তাদেরকে হামলা করে ওখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেখানে যে দাবি দাওয়াগুলি আছে বিগত দিনে কখনোই আমরা এই ধরনের কোনো দাবি দেখিনি। এরপর বিজিএমইএর সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে রাত থেকে সেনাবাহিনী, শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু হবে। আজকে থেকে যৌথ অভিযান শুরু হবে। আর্মি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং দরকার হলে বিজিবি, র্যাবকে ইনভলভ করে ওনারা অল আউট আজকে যাবে, যে যারা এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা করতেছে বহিরাগত, তাদের বিরুদ্ধে। মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিজিএমইএ সভাপতি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অধ্যক্ষের পদত্যাগ ইস্যুতে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এক পক্ষ বিক্ষোভ করলে তা প্রতিহত করতে আসে আরেক পক্ষ। শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। হেড স্যার কিছু টাকা দিয়ে আমাদের বিপক্ষে আমাদের ফ্রেন্ডদের দাঁড় করা দিছে যাতে আমাদের মারে। আমরা শহীদ মিনারের সামনে দাঁড়াচ্ছিলাম, তখন কলেজ ভবনের ছাত্ররা এসে আমাদেরকে অযথা মারছে। আমাদের ভাইদের মাথায় কেন রক্ত, আমরা জবাব চাই। সোমবার সকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের এই সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। তাদের অভিযোগ, অধ্যক্ষ মোস্তফা কামাল খোসনবিশ তার পক্ষের লোকদের দিয়ে এই হামলা চালিয়েছেন। ফুলের টপ থেকে শুরু করে ইট থেকে যারা পাশে ওরা কিভাবে নির্যাতন করে, কিভাবে ওরা ইট মারে ছোট ভাইয়ের উপরে দেখেন। কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পরে তাদের সঙ্গে আলোচনায় বসেন স্কুল কর্তৃপক্ষ, ছাত্রদের সমন্বয়ক, থানা শিক্ষা কর্মকর্তা ও পল্লবী থানার ওসি। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ আছে। 5 আগস্টের পর থেকে তিনি আর কার্যালয়ে আসেননি। স্যার আর প্রিন্সিপাল থাকা অবস্থা এই ছাত্রদের মারামারি কেন, এটা তো উস্কাই দেওয়া হয়েছে। প্রিন্সিপালের বাদ দেন, প্রিন্সিপালের চাচা আর প্রিন্সিপাল এটা হইছে একটা ঘুষখোর। ভবন নির্মাণ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তার দুর্নীতি আছে। অবৈধভাবে উনি নিয়োগ বাণিজ্য করে উনি 2-3টা ফ্ল্যাট কিনছে, বাড়ি করছে, তারপর উনি গাড়ি করছে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। টিকিট বিক্রিতে অনিয়ম সহ রেল বিভাগের দুর্নীতি বন্ধ, সেবার মান বাড়ানোর দাবিতে মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 13 দাবি নিয়ে মন্ত্রণালয়ে আসেন তারা। এ সময় ট্রেনের সময়সূচি, ওয়াশরুমের অব্যবস্থাপনা, যাত্রীদের নিরাপত্তা, আসন ব্যবস্থা, লাইনের অবকাঠামোগত সমস্যা সহ নানা দাবি তুলে ধরা হয়। পাশের দেশগুলোর সঙ্গে ভাড়ার পার্থক্য তুলে ধরে রেলের ভাড়া সাধারণ মানুষের নাগালে আনার দাবিও জানান তারা। স্মারকলিপি জমা নিয়ে দ্রুতই সব অনিয়মের বিরুদ্ধে কাজ করার আশ্বাস দেন মহাপরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির দাবিতে সাধারণ শিক্ষার্থী ব্যানারে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব নিয়োগের প্রজ্ঞাপন হলেও 2 উপাচার্য নিয়োগ আটকে আছে। কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রজ্ঞাপন আটকে থাকলে ছাত্র সমাজ তা মেনে নেবে না। পরে তারা মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। রাতের সময় আরও থাকছে, ফের বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজির সিলিন্ডারে অতিরিক্ত গুনতে হবে 44 টাকা। বাড়তি চাপ বলছেন ভোক্তা। খুচরায় কারসাজি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। ধীর গতিতে কমছে বন্যার পানি, তবে কমেনি দুর্ভোগ। লক্ষ্মীপুরে 8 লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। কোমর বা হাঁটু পানি মারিয়ে যাতায়াত করতে হচ্ছে দুর্গতদের। কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশুদ্ধ পানি ও খাবার সহ যোগাযোগে চরম সংকটে বানভাসীরা। নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা দেয়া সহ ওষুধ বিতরণ করেন শিক্ষার্থীরা। অনেক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 15 দিন ধরে পানিবন্দী লক্ষ্মীপুরের 8 লাখের বেশি মানুষ। এখনও কোমর বা হাঁটু পানি মারিয়ে যাতায়াত করতে হচ্ছে বন্যা দুর্গতদের। এতে বিশুদ্ধ পানি ও খাবার সহ যোগাযোগে চরম সংকটে ভুগছেন বানভাসীরা। ডায়রিয়া সহ নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন অনেকে। নিঃস্ব হয়েছেন অনেক কৃষক, মৎস্যচাষী ও পশু পোল্ট্রি খামারিরা। এমন বাস্তবতায় সরকারি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা খাল দখল করায় উজান থেকে নেমে আসা পানি সহসাই নামছে না। জরুরি কাজে যেতে হলে এখন নৌকারে বের হতে হয় ঘর থেকে। এখন রাস্তাঘাট আমাদের এই অবস্থা যে ঘর থেকে বের হওয়া যায় না। বাচ্চা নিয়ে যাইতেছে হাসপাতালে, মেয়ে ডাক্তারের কাছে, ডাক্তার নাই, ডাক্তার হাই না, যে অবস্থা শুরু হয়েছে। বাড়ি ঘরে সবকিছু পানি মিন্দা। ঋণ করে লোন করে মাছ চাষ করছি, যার কারণে আমরা আর্থিক অনেক ক্ষতির মুখে পড়ে যাব। এদিকে নোয়াখালীতেও ধীরগতিতে কমছে বন্যার পানি, তবে কমেনি দুর্ভোগ। এখনও বেশ কয়েকটি এলাকায় পানি জমে আছে। হাঁটু পানি মারিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। বন্যা পরবর্তীতে রোগবালাই বাড়ায় ঢাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মেডিকেল টিম ও ত্রাণ নিয়ে বানভাসীদের মাঝে বিতরণ করেন। মেডিকেল ক্যাম্প গঠন করে 12,000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া সহ ওষুধ বিতরণ করা হয়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষকে সহায়তা প্রদান করার জন্য। আপনারা দেখবেন হয়তো আমরা পর্যাপ্ত ঔষধ নিয়ে আসছি এখানে। ঢাকা থেকে বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের পর্যাপ্ত ঔষধ দিচ্ছে। আমরা ওষুধগুলো সরবরাহ করছি বিনামূল্যে। চাঁদপুরে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দূর হচ্ছে না। সেচ প্রকল্পের ভেতর ও জেলার শাহরাস্তি উপজেলার দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় তলিয়ে আছে ফসলের ক্ষেত। সড়ক ভেঙে যাওয়ায় দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। কাপড়ের ক্ষতিকর রং, ভুসি মিশিয়ে মশলা তৈরি হচ্ছিল চট্টগ্রামের বাকলিয়ায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ সহ রাজনৈতিক নেতাদের চাঁদা দিয়ে এসব ভেজাল মশলা উৎপাদন করে আসছিল কারখানা কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে কারখানা মালিককে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লাল প্যাকেটে পড়ে আছে তৈরি পোশাক শিল্পে ব্যবহার করা কাপড়ের রং, পাশে আরও আছে কাঠের ভুসি ও পচা শুকনো মরিচ। আর এসব দিয়ে দীর্ঘ 10 বছর ধরে মরিচ, হলুদ, ধনিয়ার মতো মশলা তৈরি করে দেদারসে বিক্রি করা হচ্ছে। চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন এক মশলার কারখানার সন্ধান পায় ছাত্ররা। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করলে অভিযান চালায় সংস্থাটি। কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা মশলা জব্দ করে ভোক্তা অধিকার সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয় 1.5 লাখ টাকা। হাজারো অলিগলি আছে, হাজারো এরকম ভেজাল প্রতিষ্ঠান রয়েছে। আপনারা এলাকার মানুষ যেখানে যে ভেজাল পণ্যের তথ্য পান, আপনারা দয়া করে আমাদেরকে একটু জানাবেন। স্থানীয়দের অভিযোগ, আগে পুলিশ সহ স্থানীয় প্রভাবশালীদের চাঁদা দিয়ে ম্যানেজ করে এ ধরনের ভেজাল মশলা উৎপাদন করে আসছিল কারখানার মালিক। যখন আমরা বেশি করতে চাই তখন আমাদেরকে টাকা অফার করে। আমরা যখন এটার মধ্যে একই হই নাই, এগুলো যখন পাইছি তখন এলাকাবাসীর সাহায্যে তালাটা ভেঙে, গুণনের তালাটা ভেঙে এখানে ভিতর ঢুকে এই রংগুলো উদ্ধার করি। একটা কাঠের বুশি আছে, আরেকটা কিসের একটা বুশি আছে, 2 রকম বুশি দিয়ে উনি 2 রকমের রং বানাচ্ছে। বাচ্চারা খায়, আমরা এখানে যত মানুষ সবাই খায়, কেউ বলতে পারে না বলে অরিজিনাল খায়, ডুপ্লিকেট খেতেছে। কিন্তু প্রশাসনের সবগুলো মেলে মিলে যায়
টেস্ট করার দরকার। এই ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আবার বাড়ল বোতলজাত এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 44 টাকা বেড়ে হয়েছে 1421 টাকা। গ্রাহকরা বলছেন হঠাৎ এমন মূল্য বৃদ্ধি বাড়তি চাপ সৃষ্টি করবে। আর এনার্জি রেগুলেটরি কমিশন বলছে খুচরায় দাম নিয়ে কারসাজি হলে নেওয়া হবে ব্যবস্থা। আবাসিক থেকে শিল্প গ্রাহক, তীব্র গ্যাস সংকটে নাকাল অবস্থা সর্বত্র। দিনের অধিকাংশ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কমে যায় গ্যাসের চাপ, যার প্রভাব পড়ে গৃহস্থলী থেকে ব্যবসা বাণিজ্যেও। এমন অবস্থায় অনেকেরই ভরসা এলপিজি সিলিন্ডারের উপর। তবে এবার সেই পণ্যটির দামও যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। সোমবার আবারও বাড়ানো হলো এর দাম। 44 টাকা বাড়িয়ে 12 কেজির বোতলজাত বেসরকারি এলপিজির দাম 1377 থেকে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের এমন অবস্থায় দাম না কমিয়ে উল্টো বাড়ানোকে নিজেদের উপর বাড়তি চাপ বলে মনে করছেন ভোক্তারা। তাদের অভিযোগ, এনার্জি রেগুলেটরি কমিশন দাম নির্ধারণ করে দিলেও বাজারে থাকে উল্টো চিত্র। কোনো কিছুরও তো আর দাম বাড়ানো হয় নাই, তো যে কোনো একটা জিনিসের দাম বাড়তেছে, এই যে এলপি গ্যাসের দাম বাড়তেছে, এটা এখন আমাদের পক্ষে প্রেশার হচ্ছে না। এখন তো কোনো লুটপাট নাই, তো এখন দাম কমে না কেন? আমরা তো সঠিক দামে পাচ্ছি না, মানে ওরা দাম বাড়াইলো। যার থেকে আমরা গ্যাস নিই সে যদি দাম না কমায় আর সে যদি কমে না কিনতে পারে তাহলে তো আমাদেরকে আর কমে দিতে পারতেছে না। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত প্রধান জানান, কমিশন পুনর্গঠনের পর খুচরা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম বাড়িয়ে কেউ কারসাজি করতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয় আছে, বিধিগত বিষয় আছে, এটা আমরা পরীক্ষা করে দেখব। দ্য পয়েন্ট ইজ টেকেন, আমরা এটা কমিশনে আলোচনা করব এবং কিভাবে ভোক্তা অধিকারকে নিয়ে মোবাইল কোর্ট আইন প্রয়োগ করে, এটা একটু আগে আলাপ করছিলাম আমরা যে এই আইনটা মোবাইল কোর্ট আইনের শিডিউলে নেই, শিডিউলে যদি নেওয়া যায় দ্যাট উইল হেল্প আস। এছাড়া গ্যাস বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেলের মূল্য নির্ধারণেও নির্বাহী আদেশের বদলে আইন অনুযায়ী নিজেরা কাজ করতে আগ্রহী বলে জানান বিইআরসির চেয়ারম্যান। যে সামনে আমরা ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কুইক রেন্টাল নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তির বৈধতা নিয়ে রুল। 26 মন্ত্রী এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা। ছাত্র হত্যা মামলায় হাজি সেলিম রিমান্ডে। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দিতেই হবে, তৈরি হচ্ছে ফর্ম। না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সচিবের। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। এবং সাভার গাজীপুরে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টায় বহিরাগতরা। শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক। রাত থেকে সেনাবাহিনী সহ যৌথ অভিযানের সিদ্ধান্ত। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ে।